রাজের সহ অভিনেত্রী ও বান্ধবীদের সঙ্গে ইন্টারভিউ রেকর্ড করে নিয়ে এলো নন্দা। অরূপ জানায় ডমরুর খোঁজ পাওয়া গেছে। অরূপের কথা শুনে মনে হলো একবার ডিরেক্টর সুনন্দের সঙ্গে কথা বলাটা খুব দরকার। সুনন্দবাবু জানালেন ওনার সঙ্গে পলার কোনো রকম ব্যক্তিগত সম্পর্ক ছিল না। পোস্টমর্টম রিপোর্টে আসে রাজের মৃত্যু স্বাভাবিক শ্বাসকষ্টজনিত কারণে হয়। তবে রাজের নাকে ও শ্বাসনলীতে জ্বলে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে। ডাক্তারদের ধারণা এই জ্বলে যাওয়ার চিহ্ন রাজের অ্যালার্জেটিক রিয়াকশনেও হয়ে থাকতে পারে। তবে আমার সন্দেহ অন্য। অরূপ, রাজের অক্সিজেন নলের মধ্যে দিয়ে অ্যামোনিয়া পাস করানো হয়েছিল। কি? আমি নেটে সার্চ করে যা দেখেছি অরূপ, তাতে অ্যামোনিয়া যদি কারো নাকে ঢোকে তাহলে নাকের ভিতরে, শ্বাসনলীতে আর গলার কাছের অংশ জ্বলে যেতে পারে। সাংঘাতিক রকমের শ্বাসকষ্ট হতে পারে। এই দেখ, ভালো করে দেখ দেখ। দেখ, রাজের তো এমনিতেই শ্বাসকষ্ট ছিল, তারপর এই গ্যাস ঢোকাতে তো সাংঘাতিক রকমের কষ্ট হয়েছে। কিন্তু তুমি কি করে জানলে যে অ্যামোনিয়া গ্যাস অক্সিজেন নল দিয়ে পাস করানো হয়েছিল? এটাই হয়েছিল রাজের সাথে, এটাই হয়েছিল অরূপ। আমি জানি হয়েছিল। আমি যখন রাজের কেবিনে ঢুকেছিলাম না, ওর এই অক্সিজেনের পাইপটা আমি নাকের কাছে নিয়ে শুকি, একটা তীব্র গন্ধ পাই, অনেকটা ওই ডিটারজেন্টের মতন। আজ নন্দা বেরিয়ে যাওয়ার পরে আমি টাবলুর ল্যাপটপটা নিয়ে আমি নেটে সার্চ করে দেখলাম ওটা কিসের গন্ধ হতে পারে। আর সার্চ করতে করতে দেখলাম ওটা অ্যামোনিয়ার গন্ধ। আর যে সিমটমস গুলো বলছে না, নাক জ্বলে যাওয়া, গলা জ্বলে যাওয়া, ওগুলোও তো মিলে যাচ্ছে। কিন্তু অক্সিজেনের নলে অ্যামোনিয়া সেটা আসবে কি করে? দেখো, এত বড় একটা হাসপাতাল, সেখানে এসেছিল সেটা তো বোঝাই যাচ্ছে। কেউ রাজের কেবিনে ঢুকেছিল, যা করার করেছিল, মানে ওই অক্সিজেন সিলিন্ডারের সাথে ওটাকে কানেক্ট করে দিয়েছিল। তার থেকেই রাজের শ্বাসকষ্ট শুরু হয়, আর তার থেকেই ছটফটানি। আর সেই ছটপটানির চিহ্নই সাধনা দেবী এসে দেখেন, তাই তো? কিন্তু এটা কে করেছে সেটাই তো বোঝা যাচ্ছে না অরূপ। দেখ, 4টের সময় পলা, সুজয় বাবু, তারপরে সুনন্দ আর প্রডিউসার এরা সবাই বেরিয়ে চলে যায়। আর 5টা নাগাদ সাধনা দেবীরা আসেন। তার মানে মাঝখানের এই সময়টায় কেউ রাজের কেবিনে ঢুকেছিল, ঢুকে যা করার করেছিল। রাজের মুখটা ছিল কেবিনের দরজার দিকে, আর চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টি। ভয় পেয়েছিল, মানে ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে ভয় পেয়েছিল সে। কিন্তু সেটা এখন বার করা ডিফিকাল্ট। কিন্তু অরূপ, আমাদের তো হাল ছেড়ে দিলে হবে না, আমাদের একটা ব্যবস্থা তো করতেই হবে। আচ্ছা, আমাদের একটা কাজ করতে হবে, জানিস তো? বলো। হসপিটালের প্রত্যেকটা লোকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলতে হবে, জেরা করতে হবে ভালো করে। আমার বিশ্বাস হসপিটাল এর সাথে জড়িত। রাজের মৃত্যুটা স্বাভাবিক নয়। এইভাবে রাজের মৃত্যু কিছুতেই হতে পারে না। এটা আমাদের খুঁজে বার করতেই হবে। অসম্ভব, এটা হতে পারে না। এই হসপিটালে একটা সুনাম আছে, এটা শহরের অন্যতম সুবিধাযুক্ত হসপিটাল। তাই এখানে আমার স্টাফেরা কোনো এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে না। আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? হ্যাঁ, হচ্ছি, কারণ আমি এদের সম্বন্ধে সম্পূর্ণ ওয়াকিবহ। এখানে অনেক সেলিব্রিটি ট্রিটমেন্ট হয়েছে, তাই আমার স্টাফেরা কোনো আনএথিক্যাল কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে না। দেখুন, আপনারা ইনভেস্টিগেট করছেন, করুন। প্লিজ এখানকার এমপ্লয়ি দিনে টাটান করবেন না, কারণ এখানকার বদনাম। আপনি কি জানেন যে রাজের কেবিনে যে অ্যাটেন্ডেন্ট ছিলেন রীতা সামন্ত, তিনি কিছুক্ষণের জন্য বাইরে গেছিলেন? উনি আমাদেরকে এটাও বলেছেন যে উনি ঘুমিয়েও পড়েছিলেন। না না, এটা হতেই পারে না। এখানে যাদের নাইট ডিউটি থাকে তারা তাদের কাজের ব্যাপারে যথেষ্ট সিরিয়াস এবং সিনসিয়ার। একটা ব্যাপার খুবই পরিষ্কার মিস্টার চ্যাটার্জি, আপনার স্টাফেরা যদি এই ঘটনার সঙ্গে জড়িত না থাকে, তাহলে বাইরে থেকে কেউ এসে তো এত বড় একটা কাজ করতে পারে না। ঠিক আছে, আমরা একটা কাজ করি, সেই রাতের কেবিনের সামনে সিসিটিভি ফুটেজটা আমরা একবার দেখব। হ্যাঁ, অবশ্যই। তার জন্য আমাকে একটু সময় দিতে হবে। আপনারা কি এখানেই অপেক্ষা করবেন? করব। আপনি একটু মিতা সামন্তকে ডেকে দিন, ওকে আমরা আরেকবার জিজ্ঞাসাবাদ করব।
কিন্তু ওনার যদি ডিউটি থাকে তাহলে? সেখানে অন্য কাউকে পাঠিয়ে দিন, আমরা ওর সঙ্গে ইমিডিয়েটলি কথা বলবো। হ্যালো হ্যাঁ, মিতা সামন্তকে একবার আমার ঘরে পাঠিয়ে দাও। স্যার, ও তো এখন পেশেন্ট ডিউটিতে আছে। হ্যাঁ, আপনাকে যেটা বলছি সেটাই করুন। ওনাকে আমার কেবিনে পাঠিয়ে দিন, পুলিশ অফিসার কথা বলুন। ওকে স্যার। শোনো, মিতা 302-তে আছে। ওকে বলো মিস্টার চ্যাটার্জির কেবিনে পুলিশ এসেছে, ওর সাথে কথা বলতে চায়। মনে হয় রাজের কেসটা নিয়ে। যাই হোক, তুমি ডেকে দাও। দেখো মিতা, আমরা তোমাকে আগেও সুযোগ দিয়েছি, তুমি আমাদের সব কথা বলনি। আবারও জিজ্ঞেস করছি, দয়া করে আমাদের সব কথা খুলে বলো। কে কে তোমাকে রাজের কেবিন থেকে চলে যেতে বলেছিল? কেউ না, কেউ না ম্যাডাম, কেউ না। মিথ্যা কথা বলছো তুমি। কত টাকা কত টাকা পেয়েছো তুমি রাজের কেবিন থেকে চলে যাওয়ার জন্য? বলো কত টাকা। বিশ্বাস করুন, আমি সত্যি কিছু জানি না। স্যার, আপনি তো আমাকে চেনেন, আপনি বলুন আমি কি এরকম করতে পারি? আপনি একটু ওনাদের বোঝান না। আপনি জানেন না সেটা তো হতে পারে না। আপনি কেবিন থেকে বেরিয়ে গেলেন না, তারপরে এত কিছু ঘটে গেল। এটা কি কোইন্সিডেন্স? মমনি, আমার মনে হচ্ছে এদেরকে এভাবে জিজ্ঞাসাবাদ করলে হবে না। একটা কাজ করি, এদেরকে পুলিশ স্টেশনে তুলে নিয়ে যাই, সেখানে ভালো করে জিজ্ঞেস করবো ওদেরকে। দেখো মিতা, আবারও তোমাকে বলছি, তুমি যা জানো আমাদের খুলে বলো, তা নাহলে কিন্তু আমরা তোমাকে বাঁচাতে পারবো না। তা নাহলে কিন্তু তোমাকে আমি বলছি, আসলে সেদিন আমার 48 ঘন্টা ডিউটি ছিল। ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, রাত জাগতে পারছিলাম না। পেশেন্টের সাথে যারা এসেছিল তারা বেরিয়ে যাওয়ার পর আমিও বেরিয়ে যাই। আসলে পেশেন্ট স্টেবল ছিল দেখেই আমি এত কিছু ভাবিনি। তারপর কেবিন 305-এ বনানীর ডিউটি চলছিল। আমি ওকে বলি চা খেতে যেতে, কিন্তু আমাকেই যেতে বলে। আর এও বলেছিল যে আমার কেবিনের পেশেন্ট ঘুমোচ্ছিল, তাই ও দেখে নেবে। আর বলল কোনো দরকার হলে আমাকেও ডাকবে। সেটা শুনে আপনি নিশ্চিন্ত হয়ে চলে যান। আমি প্রথমে ক্যান্টিনে যাই, তারপর চা খাওয়ার পর দু একজনের সাথে কথা বলে অ্যাটেন্ডেন্ট রুমে চলে যাই। আর সেখানে গিয়ে আপনি ঘুমিয়ে পড়েন, তাই তো? বনানী বনানী কোথায়? ওকে একটু ডাকা যাবে? ও তো সেদিন ডিউটি ওভার হওয়ার পরই ছুটিতে চলে গেছে। ছুটিতে চলে গেছে? ছুটিতে চলে গেছে মানে? হ্যাঁ, 1 সপ্তাহ আগেই ওনার ছুটিটা নেওয়া ছিল। অসাধারণ। তাহলে আপনি আপাতত ওনার ঠিকানা আর ফোন নাম্বারটা দিন। দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আমি জানাচ্ছি। আপনাদের ভিডিও ফুটেজটা রেডি আছে, সেটা কি এখানেই দেখবেন না 3rd ফ্লোরের অফিসে গিয়ে দেখবেন? না, ওখানেই চল। চলো, তুমি এখন ডিউটিতে যাও। ডিউটি শেষ হলে আমার সঙ্গে দেখা করে যাবে। 1 মিনিট। আপনার সঙ্গে যদি বর্ণানীর কোনো রকম যোগাযোগ হয় আমাদেরকে জানাবেন। আর নিজেও এখন কোনো ছুটি নেবেন না, ঠিক আছে? ঠিক আছে স্যার। নিন ম্যাডাম, দেখুন। না রে অরূপ, এখানে তো বাইরের কেউ আছে বলে মনে হচ্ছে না, সব তো হসপিটালের স্টাফ। আমিও তো বলছি ম্যাডাম, আমাদের সিকিউরিটি খুবই কড়া। মিতা যদি কেবিন ছেড়ে গিয়েও থাকে, তাহলে অন্য কারুর ওই ঘরে ঢুকে
রাজের ক্ষতি করার চান্স কম। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, সেই রাত্রে কোনো নতুন পেশেন্ট অ্যাডমিট হয়েছিল হসপিটালে? আমার যতদূর মনে হয় সে রাতে রাত ছাড়া আর কোনো পেশেন্ট ভর্তি হয়নি। তবুও আমি একটু দেখে শিওর হয়ে আপনাকে বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনি দেখে নিন। থ্যাংক ইউ। না, সে রাতে রাত ছাড়া আর কেউ ভর্তি হয়নি। বনানী যদি যারা এসেছিল রাজকে খুন করতে তাদের লোক হয়, আর তাদের জন্যই যদি মিতাকে সরিয়ে থাকে, তাহলে বনানীকে এখন খুঁজে পাওয়া খুবই মুশকিল। ভালো করে আটঘাট বেঁধে কাজটা করা হয়েছে। 1 সপ্তাহ আগে থেকে ছুটি স্যাংশন করানো, এটা নিশ্চয়ই কোনো কোইন্সিডেন্ট নয়। তাহলে আমি এখন কি করে পাবো কারা এসেছিল সে রাতে? সিসিটিভি ফুটেজে তো দেখা কিছু বাকি নেই, চল। হ্যাঁ চল। মিস্টার চ্যাটার্জি, রাজ মারা যাবার পর কতজন পেশেন্টকে হসপিটাল থেকে রিলিজ করা হয়েছে? মারা যাওয়ার পর দাঁড়ান, আমি একটু দেখে বলছি। দেখুন তো। হ্যাঁ, 2জন কালকেই হয়েছে। ওনারা 2জন রাত যে ফ্লোরে ছিল ওই একই ফ্লোরের কেবিনে ছিল। কি কারণে অ্যাডমিট হয়েছিল? দাঁড়ান, আমাকে একটু দেখে বলতে হবে। আমার মনে আছে স্যার, একজন নিখিলেশ প্রসাদ আর একজন সুজন সিং, একজন বুকে ব্যথা আর একজন মাথায় ব্যথা বলে অ্যাডমিশন নিয়েছিল। হ্যাঁ, সুজন সিং মাথা ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল পরশুর আগের দিন সকালে। ওনার সিটি স্ক্যান, এমআরআই অনেক কিছু হয়েছিল এবং বিশেষ কিছু প্রবলেম পাওয়া যায়নি বলে উনি নিজেই রিলিজ নিয়ে চলে গেছেন। স্ট্রেঞ্জ। আর একজন? আরেকজন নিখিলেশ প্রসাদ বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল পরশু দিন সকালে। তারও কোনো সমস্যা না পাওয়ার জন্য তাকে আমরা রিলিজ করে দিয়েছি। ধন্যবাদ। ম্যাডাম, ওই প্রসাদের বউটা ওর সঙ্গে কেবিনে ছিল, পুরো পাগল টাইপের মহিলা। উনি হিন্দি ছাড়া কিচ্ছু বোঝেন না। আচ্ছা, আর কিছু আর কিছু মনে পড়ছে আপনার? আরেকটা ব্যাপার খুব ইন্টারেস্টিং জানেন ম্যাডাম, ওই যেই 2 পেশেন্ট ভর্তি হয়েছিল দুজনেরই চেহারা একদম বডি বিল্ডারদের মতো, ইয়া পেশি টেশি সব ফোলানো মতো। আচ্ছা, বডি বিল্ডারদের মতন চেহারা। ইস, এত বড় ভুলটা আমি কি করে করলাম অরূপ? কেন আমার প্রথম থেকে মনে হচ্ছে যে বাইরে থেকে কেউ এসে রাজকে খুন করেছে? হ্যাঁ, আমিও তো সেটাই। আরে এটা তো হতেই পারে যে খুনি আগে থেকেই হসপিটালে ঘাপটি মেরে বসেছিল। এটা খুব বড় সড়ো একটা প্ল্যান অরূপ। তাহলে কি কেবিনগুলো একবার চেক করবে? এখন আর চেক করে কোনো লাভ আছে বলে তোর মনে হয়? দেখ, হসপিটাল দিনে 14 বার পরিষ্কার করা হচ্ছে, এখন তো কোনো ক্লুই পাবো না। চল। আপনি কি হঠাৎ ঢুকে এলেন? সরি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। এভাবে হঠাৎ করে আপনাদের কেবিনে ঢুকে এলাম তাই। আপনারা পুলিশের লোক? মানে আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি ভয় পাবেন না প্লিজ, ভয় পাওয়ার মতন কিছু হয়নি। আমাকে একটা কথা বলুন, এই যে ফুলের তোড়াটা, এটা কি আপনারা এখানে এনেছেন? না, এখানেই রাখা ছিল। হয়তো ওদের সব কেবিনেই রাখা আছে, কিন্তু কেন বলুন তো? কিছু না, ধন্যবাদ। কেবিন 305-এ বনানীর ডিউটি চলছিল। আমি ওকে বলি চা খেতে যেতে, কিন্তু আমাকে যেতে বলে। আর এও বলেছিল যে আমার কেবিনের পেশেন্ট ঘুমোচ্ছিল, তাই ও দেখে নেবে। অরূপ,
এই রুমেই ওই দুজন পেশেন্টদের মধ্যে একজন ছিল। এক্সকিউজ মি, ওই এই রুমটাতে ওই দুজন পেশেন্টদের মধ্যে একজন ছিল না? হ্যাঁ, যার মাথা ব্যথার সমস্যা ছিল তিনি ওই রুমে ছিলেন। আচ্ছা, ওই কেবিনে দেখলাম একটা সাদা চন্দ্রমল্লিকা ফুলের তোড়া রাখা আছে। আপনাদের হসপিটাল থেকে কি পেশেন্টদের ঘরে এরকম রাখা হয়? না, এরকম তো কোনো ব্যাপার নেই। আসলে ওই ঘরের পেশেন্ট চলে যাওয়ার পরে ওটা ওই ঘরেই ছিল। দেখতে খুব সুন্দর তো, তাই হাউসকিপিং এর লোক জিজ্ঞেস করলো ওটা ফেলে দেবে কিনা। আমরা বললাম রেখে দিক, ক্ষতি কি। ও আচ্ছা, ঠিক আছে। এক্সকিউজ মি, একটু আসছি প্লিজ। হ্যাঁ, আসুন। কিছু যদি মনে না করেন, সরি আরেকবার বিরক্ত করতে এলাম। হ্যাঁ, বলুন না। ওই ফুলটা আমি একটু দেখতে পারি? হ্যাঁ, দেখুন। থ্যাংক ইউ। প্লাস্টিকের ফুল? অরূপ, এই 305 নম্বর কেবিন থেকে, মানে ওই মাথা ধরা পেশেন্টের ঘর থেকে তো আমরা এরকম একটা ফুলের তোড়া পেলাম। আমার ধারণা এই একই রকম একটা ফুলের তোড়া অন্য পেশেন্টের ঘরেও ছিল। সেটা কেন বলছো তুমি? রাজের ঘর থেকে আমি এই পাপড়িটা পেয়েছি। এটাও এরকমই একটা ফুলের তোড়া, আর এটার থেকে ছেঁড়া নয়। তুমি কি মিলিয়ে দেখলে? হ্যাঁ, এই পাপড়িটা এই ফুলের তোড়ার নয়। এখানে একটাও ফুল ছেঁড়া নেই। এই ফুলের তোড়াটা যে কেবিনে ছিল সেই পেশেন্ট একা ছিল। হয়তো যাবার সময় তাড়াহুড়োতে ফুলটা নিতে ভুলে গেছে, আর অন্যজন ফুলের তোড়াটা নিয়ে চলে গেছে। রাজের কেবিনে আমি শুধু এই পাপড়িটা পেলাম। এই পুরো বিষয়টা না আরো গুলিয়ে যাচ্ছে। আমারও অনেকগুলো জায়গা গুলিয়ে যাচ্ছে, অনেকগুলো জায়গা এখনো অধরা, পৌঁছতে পারছি না। শুধু এইটুকুনি বুঝতে পারছি, এটা একটা বিরাট বড় প্ল্যান। অনেক আটঘাট বেঁধে নামা হয়েছে। রাজের ঘরের চাবি, জন্মদিনের আগে দুজনের এখানে অ্যাডমিশন, আর অ্যাটেন্ডেন্টের আগে থেকে ছুটির ব্যবস্থা। বিরাট বড় প্ল্যান অরূপ। অ্যাবসলিউটলি। তাহলে এবার আমাদেরকেও কেসটা আটঘাট বেঁধেই নামতে। হ্যাঁ, বলছি আমি এক্ষুনি আসছি। কি? ওরা সিসিটিভি ফুটেজ থেকে 2 পেশেন্ট আর মহিলা ছবি বার করে রেখেছে। আমাদেরকে কি এক্ষুনি কালেক্ট করতে হবে। চলো। হ্যাঁ, চল। এই ছবিটা দেখে খুব একটা কিছু বোঝা যাচ্ছে না। আমাকে দে একটু। হ্যাঁ, সত্যি কিছুই বোঝা যাচ্ছে না। অরূপ, আমাদের একটা কাজ করতে হবে। আমাদের এই ছবি দেখিয়ে আর লোকেদের বর্ণনা শুনিয়ে ছবি আঁকাতে হবে। তোদের লোক আছে না ছবি আঁকার? আমাদের তো আর্টিস্ট আছে। তাহলে আর দেরি করিস না, চট করে ছবিগুলো আঁকিয়ে ফেল। সে আমি কালকে সকালের মধ্যে আঁকিয়ে দেবো। চলো যাই। কি ভাবছো বৌমনি? এই প্ল্যানটা খুব ভেবেচিন্তে করা হয়েছে অরূপ। যেই কাজটা করেছে সে খুব ভালো করে জানতো রাজের কিছু হলে ওকে এই হসপিটালে আনা হয়, ওই ফ্লোরেই সব ভিআইপি কেবিনগুলো। তাই আগে থেকে বুদ্ধি করে ওই ফ্লোরের 2টো কেবিনে ওদের নিজেদের লোককে অ্যাডমিট করে রাখা হয়েছে। সেটা কিছুটা বুঝলাম, কিন্তু প্লাস্টিকের ফুলের বিষয়টা বুঝলাম না। দুটো জিনিস। প্রথমত, ওরা নিজেদের ট্রেস রাখতে চায়নি, আর সত্যিকারের ফুল হলে ওরা যেখানেই থাকবে সেখানেই ফুলের গন্ধ থাকবে। সেটা ওদের নিজেদের কেবিনেও থাকবে, অন্য জায়গাতেও থাকবে। প্লাস্টিকের ফুল হলে সে সম্ভাবনা নেই। আর তাছাড়া যার ফুলে অ্যালার্জি, ফুল দেখলেই যে ভয় পায়,
প্লাস্টিকের ফুল দেখলে তার তো এক রিয়াকশন হবে। একটা জিনিস তুই লক্ষ্য করেছিস কিনা আমি জানি না অরূপ, যার যাতে অ্যালার্জি থাকে তার সেই জিনিসটার প্রতি একটা সাইকোলজিক্যাল প্রবলেম থাকে, মানে বলতে পারিস একটা মানসিক ভীতি। ধর কারো চিংড়ি মাছে অ্যালার্জি আছে, তরকারিতে চিংড়ি মাছ নেই, তুই তাকে মিছিমিছি বললি যে চিংড়ি মাছ ছিল, দেখবি সেই লোকটা বলছে যে তার গলা চুল করছে। অদ্ভুত। অ্যাবসলিউটলি রাইট। আমি এরকম লোক অনেক দেখেছি। তার মানে রাজের ক্ষেত্রেও বিষয়টা একই হয়েছে, ফুল দেখেও শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। আচ্ছা, ওকে যদি ফুল দেখিয়ে ভয় দেখানো হয় তাহলে অ্যামোনিয়া কেন? দেখো, ওই সিভিয়ার অ্যালার্জিক অ্যাটাকই তো যথেষ্ট ছিল। রিস্ক নিতে চাইনি খুনি। শ্বাসকষ্ট হওয়া সত্ত্বেও রাজ যদি বেঁচে যায়, ফুল দেখে ভয় পেয়ে গিয়ে বড় বড় শ্বাস নিতে থাকে রাজ, আর নাকে অক্সিজেনের নল লাগানো। কিন্তু সেখানে অক্সিজেনের বদলে অ্যামোনিয়া। এটা হয়তো কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু সেই কয়েক সেকেন্ডের যন্ত্রণায় ভয়ঙ্কর। আর তারপর সব শেষ।